ভাবো, একটা রহস্যময় বাঁশি আছে যেটা বাজালে ভূত আসে না, বরং তোমার নিজের মৃত্যুই তোমার সামনে এসে দাঁড়ায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তুমি ভবিষ্যতে যেভাবে মরবে, মৃত্যু ঠিক সেই রূপ নিয়েই তোমার কাছে হাজির হবে। 2026 সালে মুক্তি পাওয়া এই ভয়ঙ্কর মুভির গল্পটা আজ এক্সপ্লেন করতে চলেছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই বেলিংটন স্কুলের জিমনেশিয়ামে তখন বাস্কেটবল খেলা পুরো দমে চলছিল। দর্শকদের উচ্ছ্বাসে পুরো হল কাঁপছিল। টাইম আউটের সময় কোচ দ্রুত তার সেরা দুই খেলোয়াড় ম্যাসন, যাকে সবাই হর্স নামে চেনে, এবং ডিনকে ডেকে নেন। তিনি শান্ত এবং দৃঢ় কণ্ঠে বলেন কিভাবে শেষ মুহূর্তে ম্যাচ জিতে নিতে হয়। খেলা আবার শুরু হয়। শুরুতেই ম্যাসন যেন অন্যরকম হয়ে ওঠে। একের পর এক দুর্দান্ত মুভে সে দলের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তুলে আনে। কিন্তু ঠিক তখনই তার মনে অদ্ভুত এক অনুভূতি জাগে। মনে হয় যেন কেউ তাকে গভীরভাবে লক্ষ্য করছে। হঠাৎ ডিন তার নাম ধরে ডাকে। সেই ডাকে ম্যাসন যেন একটা অদ্ভুত ঘোর থেকে ফিরে আসে। এদিকে ঘড়ির কাঁটা দ্রুত শেষের দিকে এগিয়ে যাচ্ছে। পুরো দল এখন শেষ শটের জন্য ম্যাসনের দিকে তাকিয়ে আছে। ম্যাসন বল নিয়ে এগিয়ে যায়, শট নিতে লাফ দেয়। আর ঠিক সেই মুহূর্তেই আবারও সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পায়। একজন পোড়া মানুষ তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে। পরের মুহূর্তে বলটি নিখুঁতভাবে জালের ভিতরে ঢুকে যায়। দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। আর সেই রহস্যময় পোড়া মানুষটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাসন তাড়াহুড়া করে নিজের লকারের দিকে ছুটে যায়। তার সারা শরীর কাটা দিচ্ছে। কাঁপতে কাঁপতে সে লকার খুলে ভিতর থেকে একটি প্রাচীন এন আকৃতির বস্তু বের করে। ঠিক তখনই পেছনে আবার পায়ের শব্দ। ম্যাসন ঘুরে তাকায়। সেই পোড়া মানুষটি আবার তার দিকে এগিয়ে আসছে। ভয়ে আতঙ্কিত হয়ে ম্যাসনের কাছে থাকা একটি কেটল বল দিয়ে সেই প্রাচীন এন ভেঙে ফেলে। আর সঙ্গে সঙ্গে পায়ের শব্দ থেমে যায়। কিছুক্ষণ পরে তার সতীর্থরা এসে তাকে ঘিরে ধরে। সবাই উচ্ছ্বাসিত। জয়ী শটের জন্য তাকে সবাই অভিনন্দন জানাচ্ছে। কিন্তু ম্যাসনের মনে তখনও অদ্ভুত এক ভয় কাজ করছে। পরে সে শাওয়ার নেওয়ার জন্য যায়। শুরুতে সবকিছু শান্ত, গরম পানি তার শরীর বেয়ে নেমে আসছে। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে ভয়াবহ হয়ে ওঠে। আবার সেই অদ্ভুত মূর্তিটা উপস্থিত হয়। এবার সে ম্যাসনের শরীরে আগুন ধরিয়ে দেয়। ডিন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আর তার চোখের সামনে ধীরে ধীরে তার সবচেয়ে কাছের বন্ধু ম্যাসন আগুনে পুড়ে মাটিতে লুটিয়ে পড়ে। এবং 6 মাস পর দেখতে পাই ক্রিস শিকাগো থেকে বেলিংটন শহরে চলে আসে। একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার বাবা মারা যাওয়ার পর সে তার মামা এবং কাজিন রে এর সাথে থাকতে এসেছে। শহরে ঢোকার সময় গাড়ির জানালা দিয়ে ক্রিস একটি বিশাল ইস্পাতের কারখানা দেখতে পায়, যেখানে রে সপ্তাহে কাজ করে। কাছে একটি গির্জাও দেখতে পায়। প্রায় 1 ঘন্টা পর তারা বাড়িতে পৌঁছায়। দরজা খুলে রে উচ্ছ্বাসের সাথে ক্রিসকে স্বাগত জানায়। আর হঠাৎ সামনে এসে দাঁড়ানোয় ক্রিস কিছুটা চমকে যায়। রে তাকে জিনিসপত্র খুলে গুছিয়ে নিতে সাহায্য করার প্রস্তাব দেয়। জিনিসপত্রের মধ্যে যখন সে ক্রিসের ভিনাইল রেকর্ডগুলো দেখতে পায়, তখন সে মজা করে তাকে বলে সে খুব পুরানো ধাঁচের। এরপর ক্রিসকে মনে করিয়ে দেয় যে তাকে বেলিংটন হাই স্কুলে প্রথম দিনের জন্য প্রস্তুত হতে হবে। স্কুলে রে তাকে বিভিন্ন জনপ্রিয় গ্রুপ দেখাতে শুরু করে, প্রথমে গ্রেসকে দেখিয়ে। কিন্তু ক্রিসের দৃষ্টি চলে যায় গ্রেসের সাথে শান্ত স্বভাবের বন্ধু এলির দিকে। কৌতূহলী হয়ে ক্রিস জিজ্ঞেস করে হর্সকে। রে বলে ওঠে ম্যাসনের ডাকনাম ছিল একজন ছাত্র যে সম্প্রতি আগুনে পুড়ে মারা গেছে। ঠিক তখনই ম্যাসনের বন্ধু ডিন এবং ট্যানার ক্রিসের কাছে এসে বলে সে এই লকার ব্যবহার করতে পারবে না। ক্রিস বলে এটা তার জন্য বরাদ্দ করা হয়েছে। গ্রেস এগিয়ে এসে ডিনকে কোনো ঝামেলা করতে বারণ করে। প্রভাবিত করতে রে তার চুলের প্রশংসা করে। গ্রেস হাসে এবং ক্রিস সম্পর্কে জানতে চায়। রে বলে সে তার কাজিন। ডিন ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞেস করে ক্রিস কি নতুন মেয়ে? তারপর সে একটি গুজবের কথা বলে ক্রিস নাকি সম্প্রতি রিহাব থেকে বের হয়েছে এবং এমনকি নিজের বাবাকেও হত্যা করেছে। রেগে গিয়ে ক্রিস তাকে 2 পায়ের মাঝখানে মিডিল বরাবর একদম লাথি মেরে দেয়। দুর্ভাগ্যবশত ইতিহাসের শিক্ষক মিস্টার ক্যারাভেন ঘটনাটি দেখে ফেলে এবং 4 জনকেই ডিটেনশন দেন। এলি জোর দিয়ে বলে ক্রিস কিছু ভুল করেনি, কিন্তু ক্যারাভেন বলেন তিনি সব দেখেছেন এবং মিথ্যা বলার জন্য এলিকেও ডিটেনশন দেন। কিছুক্ষণ পর বেল বাজে। এলি ডিনের আচরণের জন্য ক্ষমা চায় এবং সাহায্য করার প্রস্তাব দেয়, কিন্তু ক্রিস তা প্রত্যাখ্যান করে। ক্রিস তখন তার লকারে একটি প্রাচীন পাত্র দেখতে পায়। কৌতূহলী হয়ে সে সেটি খুলে দেখে এবং ভেতরে একটি মানুষের খুলির নকশা করা বাঁশিয়া দেখতে পায়। সে ঠোঁটে তুলে ফু দিতে যায়। ঠিক তখনই আবার বেল বাজে এবং সেই ডিটেনশনের দিকে চলে যায়। সেখানে যোগ দেওয়ার জন্য ভালো সময়ে এসেছো চন্দ্রমল্লিকা। ডিন তার পুরো নাম শুনে হাসে।
ক্রিস ব্যাগ রাখতেই সেই বাঁশিটি ব্যাগ থেকে পড়ে যায় এবং ডিন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, স্কুলে কি ড্রাগ পাইপ আনা যায়? ক্রিস বলে ওঠে, এটার পাইপ নয়। ঠিক তখনই মিস্টার ক্যারাভ্যান সেটা দেখতে পায়। ক্যারাভ্যান তাকে সেটি দিতে বলেন। ক্রিস জানায় এটি সে লকারে পেয়েছে। শিক্ষক খোদাইগুলো দেখে বলেন, এগুলো সম্ভবত প্রাচীন ম্যান লিপি। তিনি পড়ার চেষ্টা করেন এবং বলেন, কাব্বা মানে কাউকে ডাকা। এরপর আরেকটি শব্দ আসে, পিকসন, যা তিনি চিনতে পারেন না। গ্রেস দ্রুত ল্যাপটপে খুঁজে বলে, এর অর্থ মৃতদের আবাহন করা। ক্রিস বাঁশিটি নিতে চাইলে ক্যারাভ্যান তা নিজের কাছে রেখে দেন এবং বলেন এটি ঐতিহাসিকভাবে মূল্যবান হতে পারে। তিনি ডিটেনশনের আগেই শেষ করে দেন। এরপর গ্রেস সবাইকে তার বাড়িতে পুল পার্টিতে আমন্ত্রণ জানায়। রে দৃষ্টি গ্রেসের দিকে বারবার যেতে দেখে ক্রিস জিজ্ঞেস করে, সে কি তাকে পছন্দ করে? রে মাথা নাড়ে। মিস্টার ক্রেভেন জানতে পারে যে এই রহস্যময় বাঁশিটির দাম প্রায় $35,000। এর অবস্থা ঠিক আছে কিনা যাচাই করার জন্য তিনি বাঁশিটি বাজিয়ে দেখেন। শব্দ ঠিক মতো বের হওয়ায় তিনি সন্তুষ্ট হন এবং এটিকে ভালো অবস্থায় আছে বলে নিশ্চিত করেন। স্কুলের বাইরে রে ক্রিসকে বলে যে তার কমিক বইটি ক্লাসরুমে ফেলে এসেছে, তাই সে সেটি আনতে আবার স্কুলে ফিরে যায়। দূরে থেকে সে দেখতে পায় মিস্টার ক্রেভেন ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছেন। চারপাশে একাকী ফাঁকা হয়ে গেলে রে চুপিচাপে ভিতরে ঢুকে তার কমিক বইটি তুলে নেয়। তখন তার চোখে পড়ে যে শিক্ষকের ল্যাপটপটি এখনও খোলা অবস্থায় পড়ে আছে। এদিকে স্কুলের বাইরে এক যুবক ক্রিসের কাছে এসে নিজের পরিচয় দেয়। তার নাম নোয়া এবং সে কাছের সেন্ট মার্কস চার্চের একজন যুবযাজক। নোয়া ক্রিসকে জিজ্ঞেস করে সে কি ঈশ্বরে বিশ্বাস করে। ক্রিস সোজাসাপটা জানিয়ে দেয় সে যে আসল ধর্ম নিয়ে তেমন বিশ্বাস করে না। তখন নোয়া তাকে গির্জায় আসার আমন্ত্রণ জানায়। সে বলে সেখানে গেলে ক্রিস নতুন মানুষের সাথে পরিচিত হতে পারবে এবং ভালো সময় কাটাতে পারবে। কিন্তু বলতে বলতে নোয়া পকেট থেকে কিছু মাদক বের করে এবং সেগুলোকে স্বাগত উপহার হিসাবে ক্রিসকে দেয়। ঠিক তখনই রে দ্রুত এগিয়ে এসে নোয়াকে ক্রিসের থেকে দূরে যেতে বলে। ক্রিস দৃঢ় কণ্ঠে নোয়াকে থামতে বলে। নোয়া শান্তভাবে উত্তর দেয়, ঈশ্বর প্রত্যেক মানুষের জন্য এক উদ্দেশ্য নির্ধারণ করে রেখেছেন। রে ক্ষুব্ধ হয়ে বলে, বাবা মা তাদের সন্তানদের তোমার গির্জায় পাঠায় আর তুমি সেই বাচ্চাদের কাছে মাদক বিক্রি করো। সে আরও যোগ করে, সে 1 বছর আগে বাচ্চাদের মধ্যে একজন অতিরিক্ত মাদক সেবন করে মারা গেছে। সেই রাতে মিস্টার ক্র্যাভেন অনলাইনে বসে ছুটির বিভিন্ন প্যাকেজ ঘাটাঘাটি করছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন তিনি আবার বাঁশিটি পরীক্ষা করার জন্য কলসটি খুললেন, তখন তিনি বুঝতে পারলেন বাঁশিটি আর সেখানে নেই। বাঁশিটি হঠাৎ উধাও হয়ে যায়। ক্র্যাভেন মনে করলেন হয়তো স্কুলের দারোয়ান চার্লি এ ব্যাপারে কিছু জানে, তাই তিনি জোরে তাকে ডাকলেন। চার্লি করিডোরে পা রাখতেই তিনি দেখতে পেলেন একজন ফ্যাকাশে ও অসুস্থ চেহারার লোক কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। ক্র্যাভেন বিরক্ত হয়ে তাকে বললেন, স্কুল বন্ধ, তুমি এখানে কি করছো? এটা অনধিকার প্রবেশ। ঠিক তখনই হঠাৎ চার্লি ক্র্যাভেনের ঠিক পিছনে এসে দাঁড়ায়। আচমকা দেখে ক্র্যাভেন ভয় পেয়ে যায়। এখনো একটু কাঁপতে কাঁপতে তিনি বিড়বিড় করে বলেন, আমার মনে হয় একটু শুয়ে থাকা দরকার। চার্লি তখন ধীরে গলায় বলে, মিস্টার ক্র্যাভেন, আপনার গোপন কথা আমার কাছে নিরাপদ আছে। ক্র্যাভেন বিভ্রান্ত হয়ে তার দিকে তাকালে চার্লি হাতে দিয়ে ধূমপানের ইশারা করে। এরপর ক্র্যাভেন আবার নিজের ক্লাসরুমে ফিরে যান। কিন্তু ভিতরে ঢুকতেই তিনি দেখতে পান সেই অসুস্থ চেহারার লোকটি আবার সেখানে দাঁড়িয়ে আছে, যেন তার জন্যই অপেক্ষা করছে। হঠাৎ ক্র্যাভেনের তীব্র কাশি শুরু হয়। মনে হয় যেন তার ফুসফুসে হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। এদিকে একই সময়ে রে এবং গ্রেসের বাড়িতে পৌঁছে যায়, যেখানে একটি পুল পার্টি চলছে। রে তখন সবাইকে সেই রহস্যময় বাঁশিটি দেখায়। ডিন মজা করে বলে, চলো আমরা দাদাকে ফোন করে দেখি। কিন্তু গ্রেস সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমার দাদা তো এখনও বেঁচে আছেন। ঠিক তখনই সে লক্ষ্য করে তার ছোট্ট ভাই টিমি কাছে ঘোরাঘুরি করছে। সে একটু কঠোর গলায় তাকে বলে, টিমি, তুমি এখান থেকে তোমার ঘরে ফিরে যাও। এরপর গ্রেস বাঁশিটি হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করতে থাকে। সূক্ষ্ম ও জটিল নকশা দেখে সে মুগ্ধ হয়ে বলে, এটা তো সত্যিই খুবই সুন্দর। এরপর সবাই রিউসের বাড়িতে জড়ো হয়। সেখানে উপস্থিত থাকে এলি, যে পার্ট টাইম ইমার্জেন্সি রুমে কাজ করে। হঠাৎ এলি শান্তভাবে বলে বসে, মৃত্যু আসলে সুন্দর কিছু ছাড়া আর কিচ্ছুই না। ডিন তখন মজা করে তার বান্ধবীকে সেই রহস্যময় বাঁশি বাজানোর সাহস দেয়, কিন্তু ক্রিস স্পষ্ট করে দেয় মৃত্যুর সাথে সম্পর্কিত কোনো কিছুর সাথেই সে জড়াতে চায় না। এলি তাকে শান্তভাবে বলে, তোমাকে এটা করতে হবে না।
অবশেষে গ্রিস বাঁশিটা হাতে নেয় এবং তাতে ফু দেয়। কয়েক সেকেন্ড কেটে যায়। হঠাৎ ডিন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তোমরা কি এটা শুনতে পাচ্ছ? এদিকে ক্রিস সবাইকে বিদায় জানিয়ে চলে যেতে চায়, কিন্তু এলি তাকে থামিয়ে বলে পরের দিন স্থানীয় ফসল উৎসবে আসতে। ক্রিস কিছুক্ষণ দ্বিধায় থাকে, তারপর হালকা হাসে। ঠিক তখনই রিউস এসে এলির দিকে তার ডায়াবেটিক্স ইনসুলিন পাউচ ছুড়ে দেয়। এলি তাকে ধন্যবাদ জানায়। যাওয়ার আগে এলি ক্রিসকে বলে উৎসবের ব্যাপারে তাকে টেক্সট করতে আর প্রয়োজনে রে এর কাছ থেকে তার নম্বর নিতে। এলি চলে যাওয়ার পর ক্রিস কৌতূহলী নিয়ে রেকে জিজ্ঞেস করে এলি কি সোজা? সে কি ছেলেদের পছন্দ করে? রে শুধু কাঁধ ঝাঁকিয়ে বলে সে আসলে জানে না। সেই রাতেই ক্রিস তার বিছানায় শুয়ে এলিকে একটি মেসেজ লিখতে শুরু করে। সে কিছু লেখে, আবার মুছে দেয়, আবার লেখে, আবার ডিলিট করে। এভাবে কয়েকবার করার পর হঠাৎ তার মনে হয় কেউ যেন তাকে দেখছে। সে ধীরে ধীরে মাথা তুলে জানালার দিকে তাকায় আর মুহূর্তে তার শরীর জমে যায়। ঠিক তখনই হঠাৎ দরজাটা শব্দ ছাড়াই খুলে যায়। রে হঠাৎ ভেতরে ঢুকে পড়ে আর ক্রিস চমকে ওঠে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে ভুল করে সে এলিকে সেই মেসেজটা পাঠিয়ে ফেলেছে। বিষয়টা সামাল দিতে রে দ্রুত ফোনটি হাতে নেয় এবং নিজেই এলিকে একটা উত্তর পাঠিয়ে দেয় যেন পরিস্থিতি শান্ত থাকে। এদিকে একই সময়ে অন্য জায়গায় পুলের ধারে বসে গ্রেস তার হোমওয়ার্ক করছিল। হঠাৎ সে কাছে হালকা নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। সে ধরে নেয় এটা হয়তো তার ছোট ভাই, তাই প্রথমে বিষয়টা উপেক্ষা করে, কিন্তু শব্দটা বারবার হতে থাকে। অস্বস্তি বোধ লাগতে শুরু করলে গ্রেস ধীরে ধীরে পুল থেকে উঠে চারপাশে তাকায়। ঠিক তখনই সে শুনতে পায় তার পিছন থেকে কেউ দৌড়ে আসছে। সে দ্রুত ঘুরে দাঁড়ায় আর ঠিক সেই মুহূর্তে একটা হাত আলতো করে তার গালে স্পর্শ করে। গ্রেস চমকে ওঠে, ঘুরে দেখে ওটা আসলে টিমি শান্তভাবে বলে মা তোমার সাথে কথা বলতে চান। পরদিন সকালে স্কুলে একটি অ্যাসেম্বলি হয়। রে এবং ক্রিস অন্য ছাত্রদের সাথে সেখানে দাঁড়িয়ে থাকে। একসময় এলি শান্ত গলায় তাদের জানায় মিস্টার ক্র্যাবেন আগের রাতে মারা গেছেন। তার ছিল স্টেজ 4 ফুসফুসের ক্যান্সার। ডাক্তারের মতে এটা প্রায় অলৌকিক ঘটনা যে আগের দিন পর্যন্ত নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ এলি সামনে কয়েক সারি দূরে একটি টুপি পরা অদ্ভুত মানুষকে দেখতে পায়। সে যেন কাঁপছিল আর খিঁচুনি হচ্ছিল। ধীরে ধীরে সেই মানুষটি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায় আর খুব ধীরে এলির নাম উচ্চারণ করে। এলি ভয়ে স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই গ্রেস ক্রিসের কাছে এসে বাঁশিটি ফেরত দেয়। সে স্পষ্ট করে বলে সে আর এই জিনিসটা রাখতে চায় না। ক্রিস তখন বলে আমাদের উচিত এটা মেসনের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, কিন্তু তারা জানে না এই রহস্যময় বাঁশিটি তাদের জীবনে আরো ভয়ঙ্কর কিছু নিয়ে আসতে চলেছে। তাই ক্রিস এবং এলি সিদ্ধান্ত নেয় যে তারা মেসনের বাড়িতে যাবে এবং ক্রিস গিয়ে মেসনের বাড়ির দরজায় টোকা দেয়। ধীরে ধীরে দরজাটি নিজেই থেকেই খুলে যায়। তারা সতর্কভাবে ভেতরে ঢোকে। কিছুক্ষণ পরে মেসনের দাদি আইভি সিঁড়ি বেয়ে নিচে নামে। তিনি বিড়বিড় করে বলেন তিনি এই বাড়িতে মারা যেতে চান, কিন্তু ব্যাংক ইতিমধ্যেই তাকে জানিয়েছে যে বাড়িটি আর তার নয়। তারপর আইভি তাদের একটি ঘরে নিয়ে যান। সেখানে সারা পৃথিবী থেকে সংগ্রহ করা অদ্ভুত ও রহস্যময় শিল্পকর্ম সাজানো রয়েছে। তিনি ব্যাখ্যা করেন তিনি এগুলো সংগ্রহ করেন মৃত্যুর থেকে নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য। ক্রিস তখন জিজ্ঞেস করে বাঁশিটিও কি তার এই সংগ্রহের অংশ? সে বলে যে বাঁশিটি মেশনের লকারে পেয়েছিল। আইভি মাথা নেড়ে বলেন না, তিনি কখনো সেই বাঁশিটি খুঁজে পাননি, বরং বাঁশিটি যেন তাকে খুঁজে পেয়েছিল, ঠিক যেমনভাবে আগে তার মেয়ে এবং নাতি এটাকে খুঁজে পেয়েছিল। ক্রিস তখন জিজ্ঞেস করে এই বাঁশিটির আসলে কি করে? আইভি ধীরে ধীরে ব্যাখ্যা করেন এই বাঁশিটির নাম ইনজোকা, এর অর্থ কান্না। অনেক বছর আগে এটি লুট করা হয়েছিল এমন এক জনগোষ্ঠীর কাছ থেকে যাদের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। ক্রিস বলে তারা বাঁশির ওপর খোদাই করে লেখাটা অনুবাদ করতে পেয়েছে মৃতদের ডাকো। আইভি তাকে শান্তভাবে ঠিক করে দেন। তিনি বলেন না, ওটা মৃতদের ডাকো নয়, বরং এর আসল অর্থ হলো তোমার মৃত্যুকে ডাকো। তারপর তিনি ব্যাখ্যা করেন যে মুহূর্তে একজন মানুষের জন্ম হয় তার মৃত্যুও সেই মুহূর্তে জন্ম নেয়। সেই দিন থেকে মৃত্যু তাকে খুঁজতে শুরু করে। যদি কারো মৃত্যু 90 বছর বয়সে হওয়ার জন্য নির্ধারিত থাকে তাহলে তাকে খুঁজে পেতে 90 বছর সময় লাগবে।
কিন্তু যখন কেউ এই বাঁশি বাজায় তখন সে তার নিজের মৃত্যুকে ডেকে আনে। আর একবার মৃত্যু তার পথ খুঁজে পেলে সেখান থেকে আর ফিরে যাওয়ার কোনো উপায় থাকে না। কিন্তু যদি কেউ বাঁশির সেই চিৎকার শুনে ফেলে তাহলে ইনচোকার সরাসরি তাদের মৃত্যুকে তাদের কাছে টেনে আনে। ভাগ্য যেটা অনেক পরে ঘটার কথা ছিল তার অনেক আগেই কাঁপতে কাঁপতে ক্রিস জিজ্ঞেস করে, মৃত্যু দেখতে কেমন? আইভি শান্তভাবে উত্তর দেয়, তোমার মতোই। তারপর সে যোগ করে, মৃত্যু ঠিক সেই রূপ ধারণ করে যে রূপে তোমার শেষ নিঃশ্বাসে পরিণত হবে। জোরে গিলে আবার জিজ্ঞেস করে, কেউ যদি মরতে না চায় তাহলে কি হবে? আইভি ঠান্ডা গলায় বলে, তাহলে তোমার কখনোই এই পৃথিবীতে জন্মানো উচিত ছিল না। পরিস্থিতি একটু অস্বস্তিকর হয়ে উঠলে এলি ক্রিসকে আলাদা করে বলে যে আইভি প্রচুর ওষুধ খেয়েছে এবং সম্প্রতি তার নাতি ম্যাসনকে হারিয়েছে। সে বোঝায় গভীর শোক অনেকের সময় মানুষের বাস্তবতার বোঝার ক্ষমতাকে বিকৃত করে দিতে পারে। ভবিষ্যতের একজন ডাক্তার হিসেবে এলি আরও বলে, আইভি যা বলেছে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ক্রিস মাথা নাড়ে। তারপর এলিকে জিজ্ঞেস করে, তুমি কি মনে করো মিস্টার ক্যাভেনো হয়তো ম্যাসনের মতোই সেই বাঁশিটি ব্যবহার করেছিলেন? এলি একটু ভেবে বলে, সম্ভবত তাদের ফাইলগুলোই সে হাসপাতালে থাকতে পারে যেখানে সে কাজ করে। কিছুক্ষণ পরে তারা হাসপাতালে মেডিকেলের রেকর্ড রুমে ঢুকে যায়। সেখানে এলি স্বীকার করে যে ম্যাসনের মৃত্যুর ব্যাপারে একটি বিষয় তার কাছে কখনোই পরিষ্কার ছিল না। সরকারি রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল ম্যাসনের স্কুলে একটি শাওয়ার কিউবের ভেতরে আগুনে পুড়ে গিয়ে মারা গিয়েছিল এবং স্কুল কর্তৃপক্ষ গ্যাস লিককে দায়ী করেছিল। কিন্তু এলি ধীরে ধীরে বলে, ম্যাসনের শৈলে এতটাই ভয়াবহভাবে পুড়ে গিয়েছিল যে তাকে শনাক্ত করার জন্য ডেন্টাল রেকর্ড বা দাঁতের তথ্য ব্যবহার করা হয়েছিল। হঠাৎ একজন ডাক্তার রুমে ঢুকে পড়ে। পরিস্থিতি বুঝে ক্রিস এবং এলি দ্রুত একটি তাকের আড়ালে লুকিয়ে পড়ে। লুকিয়ে থাকতে থাকতে ক্রিস ম্যাসনের ডেন্টাল রেকর্ড হাতে তুলে নেয়। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করে, ম্যানসনে যখন মারা গিয়েছিল তখন তার বয়স কত ছিল? এলি ফিসফিস করে উত্তর দেয়, 17 বছর। ক্রিস তখন কর্নারের রিপোর্টে দ্রুত স্ক্যান করে হঠাৎই তার চোখে আটকে যায় একটা তথ্যের উপর। রিপোর্টে লেখা আছে হাড়ের ঘনত্ব এবং কাঠামোগত বিশ্লেষণ অনুযায়ী মৃতদেহটির বয়স 40-এর শেষের দিকে হওয়ার কথা। এই কথা শুনে ক্রিস আইভির কথাটি আবার মনে করে এবং ধীরে বলে, তুমি তোমার শেষ নিঃশ্বাসে যা ছিলে তাই হয়ে যাবে। ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হয়ে যেতে থাকে। এলি টুকরো টুকরো তথ্যগুলো জোড়া লাগায়। ম্যাসনের আসলে 40-এর দশকের শেষ দিকে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু বাঁশি বাজানোর কারণে তার মৃত্যু তাকে অনেক আগেই খুঁজে পেয়েছিল। ঠিক একই ঘটনাই ঘটেছে মিস্টার ক্রেভেনের ক্ষেত্রেও। তার ভাগ্য শেষ পর্যন্ত ফুসফুসে ক্যান্সারে মারা যাওয়ার লেখা ছিল। তারা বুঝতে পারে বিপদ খুব কাছেই, তাই তারা দ্রুত অন্যদেরকে সতর্ক করার জন্য ফসল কাটার উৎসবের দিকে ছুটে যায়। উৎসবের ভিড়ের মধ্যে রে হঠাৎ লক্ষ্য করে নোয়া গোপনে গ্রেসের হাতে কিছু একটা তুলে দিচ্ছে। সে সঙ্গে সঙ্গে এগিয়ে যায় এবং বলে, তোমার ওই আবর্জনা দরকার নেই। গ্রেস শান্তভাবে উত্তর দেয়, এটা শুধু আগাছা। রে তাকে অনুরোধ করে ওটা ফেলে দিতে এবং তার সাথে আসতে, কারণ সে কাছের একটি স্টলে তার জন্য একটি টেডি বিয়ার জেতার চেষ্টা করবে। কিন্তু গ্রেস নরমভাবে তাকে প্রত্যাখ্যান করে। সে শান্ত কণ্ঠে বলে, তুমি একদিন তোমার চেয়ে অনেক ভালো কাউকে খুব খুশি করবে। এই কথায় রে কিছুটা হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। আর ঠিক তখনই অদৃশ্যভাবে মৃত্যুর ছায়া তাদের চারপাশে আরো ঘন হয়ে উঠতে শুরু করে। গ্রেস ধীরে ধীরে ডিনের দিকে হেঁটে যায় এবং একটি খেলার প্রস্তাব দেয়। সে বলে, খড়ের বেল দিয়ে তৈরি গোলকধাঁধার ভেতরে ঢুকবে আর ডিনকে খুঁজতে যাওয়ার আগে 2 মিনিট অপেক্ষা করতে হবে। যদি ডিন তাকে খুঁজে পায় তাহলে সে মাঝখানে রাখা ঘন্টা বাজাবে আর তাতেই তার জয় হবে। এদিকে ক্রিস এবং এলি উৎসবে পৌঁছে যায়। ক্রিস বারবার রেকে ফোন করার চেষ্টা করে কিন্তু কোনো উত্তর পায় না। তারা যখন তাকে খুঁজে পায় না তখন আবার সামনে এসে পড়ে নোয়া। রাগে ক্রিস ছুরিটা দিয়ে নোয়ার নাকে আঘাত করে, ফলে তার নাকে একটা গভীর কাটা দাগ পড়ে যায়। এদিকে গোলকধাঁধার ভিতরে ক্রিস দৌড়ে দৌড়ে এগিয়ে যায়। মাঝে মাঝে ভয় পায়, মাঝে মাঝে ভয় দেখানোর জন্য সাজা কিছু মানুষ হঠাৎ লাফিয়ে বেরিয়ে আসে, তাকে চমকে দেয়। তার কিছুক্ষণ পরে ডিন এবং তার বন্ধু কাউন্টডাউন শেষ করে গোলকধাঁধার ভিতরে ঢুকে পড়ে। গ্রেস যখন গোলকধাঁধার আরো গভীরে যায় তখন হঠাৎ সে শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে। প্রথমে সে ভাবে এটা নিশ্চয় ডিন, কিন্তু যখন সে কোণ ঘুরে দাঁড়ায় সে দেখে একজন বয়স্ক মহিলা স্থির চোখে তার দিকে তাকিয়ে। মহিলাটি আবার মৃদু স্বরে তার নাম ধরে ডাকে, গ্রেস। ভয়ে গ্রেস দৌড়ে পালিয়ে যায়। গোলকধাঁধার বাহিরে
ক্রিস এসে রেকে জিজ্ঞেস করে বাকি সবাই কোথায়। রে উত্তর দেয় গোলক দাদাই টেডি বিয়ার জেতার পরে গোলক দাদার প্রবেশ পথে ক্রিস এবং এলির সাথে তারা তিনজন দ্রুত ভিতরে ঢুকে পড়ে। এদিকে গ্রেস আতঙ্কিত হয়ে ডিনকে উন্মুতের মতো ডাকতে থাকে, ফিসফিস করে বলে একজন ভৌতিক বৃদ্ধ মহিলা তার পিছু নিয়েছে। ডিন হেসে ওঠে এবং বলে এটা নিশ্চয় ভুতুড়ে আকর্ষণের অংশ। কিন্তু গ্রেসের ভয় কম না, বরং আরো বাড়তে থাকে। হঠাৎ তার হাত থেকে ফোনটা পড়ে যায় আর সে জোরে চিৎকার করে ওঠে। হতাশা আর ভয়ে সে কাছের একটি বেলচা তুলে নেয় এবং সেই বৃদ্ধ মহিলার মাথায় আঘাত করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে গ্রিস নিজের যন্ত্রণায় কাতরাতে শুরু করে। সে ধীরে ধীরে পিছিয়ে যায়, তারপরে নিজের কপালের পাশে হাত দেয়। হাত দিতে এসে দেখে তার হাতের রক্তে ভিজে গেছে, ঠিক যেমনটা সেই বৃদ্ধ মহিলার মাথা থেকে রক্ত বের হচ্ছিল। কিছুক্ষণ পর বৃদ্ধ মহিলাটি আবার দাঁড়িয়ে ওঠে। ভয়ে গ্রেস আবার দৌড়াতে শুরু করে। গোলক দাদার অন্য কোথাও ডিন বারবার গ্রেসের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। গ্রেস মরিয়া হয়ে দৌড়াতে দৌড়াতে ডিনকে ডাকছে। হঠাৎ সে খড়ের ঘাটের মাঝখানে সরু একটা ফাঁকা দেখতে পায়, যেখানে কোনো মতে শরীর চাপে সেখান দিয়ে বেরিয়ে যায়। কিন্তু ঘুরে দাঁড়াতেই সে দেখে বৃদ্ধ মহিলাটি ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই সেই মূর্তি ঝাঁপিয়ে পড়ে তার দিকে। গ্রেস কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনে হোঁচট খেতে খেতে এগিয়ে যায়। অবশেষে সে গোলক দাদার কেন্দ্রে থাকা ঘণ্টাটি দেখতে পায়। শেষ শক্তিটুকু জোর করে সে সেখানে পৌঁছায়। ঘণ্টা জোরে বাজায়, ঘণ্টার তীব্রতা ঝনঝন শব্দ পুরো গোলক দাদার জুড়ে প্রতিধ্বনি হতে থাকে। শব্দ শুনে ডিন, ক্রিস, এলি এবং রে সবাই সেদিকে ছুটে আসে। কিছুক্ষণ পরে ডিন বলে ওই বৃদ্ধা মহিলা গ্রেস হতে পারে না, কিন্তু ক্রিস স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ব্যাখ্যা করে সেই বৃদ্ধ মহিলা আসলে সেই গ্রেসই ছিল। তার ভবিষ্যতে একটা বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা ছিল, কিন্তু তার বয়স মাত্র 18 বছর। ডিন রেগে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। এলি তাকে মনে করিয়ে দেয় যখন গ্রেস মৃত্যুর সে বাঁশিটা বাজিয়েছিল তখন তারা সবাই সেখানে উপস্থিত ছিল, আর সেই মুহূর্তেই তারা নিজেদের মৃত্যুকে ডেকে এনেছিল। রে ধীরে বলে আমার মনে হচ্ছে আমিও এটা দেখেছি। আরেকজন বলে আমিও দেখেছি। কিন্তু ডিন উপহাস করে সবকিছু উড়িয়ে দেয়। সে বলে আমি এসব কিছু বিশ্বাস করি না। সে ঘোষণা করে যে সে বাড়ি যাচ্ছে আর গ্রেস নিজেই তাকে ফোন করবে। তারপর ডিন রাগ করে সব দোষ ক্রিসের উপর চাপায়। সে বলে ক্রিস শহরে আসার সময় থেকে সব অদ্ভুত ঘটনা শুরু হয়েছে। ঠিক তখনই রে সামনে এগিয়ে এসে বলে তুই তো গ্রেসকে বাঁশিটা বাজানোর জন্য সাহস দিয়েছিলি, তোমার দোষে সে মারা গেছে। রাগে ফেটে পড়ে ডিন রেকে মাটিতে ফেলে দেয় এবং ঠান্ডা গলায় বলে তোর মতো কেউ কখনো গ্রেসের মতো মেয়ের সাথে থাকতে পারবে না। সেই রাতেই ডিন নিজেকে তার ঘরের ভিতরে আটকে রাখে। হঠাৎ সে দেখতে পায় ঘরের এক কোণে একটা রক্তাক্ত মূর্তি দাঁড়িয়ে আছে। সে ভয়ে দ্রুত আলো জ্বলিয়ে দেয় আর মুহূর্তের মধ্যে সেই মূর্তি অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই তার বাবা দরজায় কড়া নাড়ে। ডিন বলে সে শুধু একটি দুঃস্বপ্ন দেখছিল, কিন্তু তার বাবা সেটা বিশ্বাস করে না। সে জিজ্ঞেস করে ডিন আবার মদ খেয়েছিস কিনা। তারপর তাকে কঠিনভাবে সতর্ক করে মদ খেয়ে কখনো গাড়ি চালাবি না, কারণ এটা একদিন তোর মৃত্যুর কারণ হতে পারে। এদিকে রের বাড়িতে ক্রিস এলিকে জিজ্ঞেস করে সে কেমন আছে। এলি ধীরে ধীরে বলে গ্রিস ছিল তার শৈশবের ক্রাশ, তার মৃত্যুতে সে ভিতর থেকে ভেঙে পড়েছে। ভারী নীরবতা থাকে। তারপর ক্রিস ধীরে ধীরে স্বীকার করে কখনো কখনো তার মনে হয় তার বাবার বদলে তারই মারা যাওয়ার উচিত ছিল। এই কথা শুনে এলি ধীরে ধীরে তার দিকে ঝুঁকে তাকে চুমু খায়। ক্রিস অবাক হয়, একটু পিছিয়ে যায়। ঠিক তখনই বারান্দায় দাঁড়িয়ে থাকা রে হঠাৎ একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সে যেন দেখতে পায় ইস্পাতের কারখানার ভিতরে বিশাল যন্ত্রপাতির নিচে স্পৃষ্ট হয়ে সে মারা যাচ্ছে। দৃশ্যটা এতটাই বাস্তব যে সে ভয়ে স্থির হয়ে যায়। পরের দিন সকালে ক্রিস, এলি এবং রে আবার আইভির সাথে দেখা করতে যায়। এবার আইভি মৃত্যু সজ্জায় শুয়ে আছে। ক্রিস তাকে বলে সেই বাঁশি ইতিমধ্যেই তাদের এক বন্ধুর জীবন কেড়ে নিয়েছে। তারপর সে জিজ্ঞেস করে এই বাঁশিটি আসলে কি চাই। আইভি শান্তভাবে ব্যাখ্যা করে প্রাচীন সভ্যতাগুলি একেবারে তাদের মৃত্যুর দেবতাদের সন্তুষ্ট করার জন্য আত্মা উৎসর্গ করত। এনচোকা হাজার হাজার বছর ধরে সেই আত্মাগুলো সংগ্রহ করে আসছে। এলি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে আমরা এটা কিভাবে থামাতে পারবো। আইভি কেবল উত্তর দেয় মৃত্যু অপ্রতিরোধ্য, একবার ডাকলে তা আর থামবে না। তবে এটি একটা উপায় আছে যাতে তুমি পথ পরিবর্তন করতে পারো। তিনি ব্যাখ্যা করেন যখন মৃত্যু কাছে আসে তাদের রক্ত অন্য কারোর উপর ছিটিয়ে দিতে হবে। এনচোকার কাছে একটা নতুন বলিদান দিতে হবে। হঠাৎ
ক্রিস তার নিজের মৃত্যু দেখতে পায়। তার শেষ নিঃশ্বাসের সাথে আইভি ফিসফিসে বলে, মৃত্যু কোনো পছন্দ মৃত্যু কোনো পছন্দ নয়, বরং বেঁচে থাকার বিষয়। সংবাদ দেখে কর্তৃপক্ষ এক অজ্ঞাত বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে। ড্রিন দ্রুত টেলিভিশন বন্ধ করে দেয়। তার শোবার ঘরের দরজাটা হঠাৎ খুলে যায়। সে আবার একই রক্তাক্ত অবয়ব দেখে। ভয় পেয়ে তার বাবা বাহির থেকে ফোন করে জিজ্ঞেস করেন, তুমি ঠিক আছো তো? ড্রিন উত্তর দেয় না। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। ভয় পায় যে প্রাণীটি ঘরে প্রবেশ করবে। হঠাৎ সে মুহূর্তটি তাকে স্পর্শ করে। মুহূর্তের মধ্যেই ডিনের শরীর এমনভাবে মোচড় খায় যেন সে দ্রুতগতির দুর্ঘটনায় আটকে পড়েছে। শেষে তার বাবা মা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ভয়াবহ দৃশ্য দেখে তারা চিৎকার করতে থাকে। পরে ক্রিস এবং এলি রে এর বাড়িতে পৌঁছায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তারা তার স্টিল মিলের দিকে যায়, সেখানে রে কাজ করে। একই সময়ে রে বন্দুক নিয়ে গির্জায় ঢুকে পড়ে। সে নোয়াকে তার সাথে আসতে নির্দেশ দেয়। গির্জায় ঘন্টা বাজতেই রে এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়। নোয়া বন্দুকটি ধরে গুলি করার চেষ্টা করে, কিন্তু ম্যাগাজিনটি খালি। রে সেই সুযোগ নিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। স্টিল মিলের ভিতরে নিয়ে রে নোয়াকে একটি চেয়ারে বেঁধে রাখে। সে বলে, এখানেই তুমি মারা যাবে। তারপর সে হাতের তালু কেটে নোয়ার রক্ত দিয়ে দাগ পাড়ার প্রস্তুতি নেয়। নোয়া আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, এটা কি কোনো কালো জাদু? রে এর মেরুদণ্ডে হংসের আচার দেখা দেয়। সে বুঝতে পারে মৃত্যু তার কাছে। নোয়ার রক্ত দিয়ে দিতে যাওয়ার মুহূর্তেই ক্রিস এবং এলি ছুটে আসে এবং তাকে থামানোর চেষ্টা করে। রে কাঁপতে কাঁপতে এবং মরিয়া হয়ে মুক্তি দেখায়। নোয়ার মতো একজন খুনি কিভাবে তাদের মৃত্যুর পরও বেঁচে থাকে, কিন্তু শেষ পর্যন্ত রে নিজেকে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে না। সে দুর্বলভাবে ফিসফিসিয়ে বলে, আমার মনে হয় সবাইকে একবারে মরতে হবে। ক্রিসের জন্য এই বাক্যাংশ স্পষ্ট হয়ে ওঠে। সে জানতে পারে রে একটি উপায় খুঁজে পেয়েছে। ব্যাখ্যা করার আগেই রে এর হাত ধরে এক অদৃশ্য যন্ত্র তাকে ছিঁড়ে ফেলে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সে চলে যায়। এলি রেকে সান্ত্বনা দেওয়ার সময় ক্রিস কাঁদতে থাকে। তারপর তীব্র দৃঢ়তার সঙ্গে সে প্রতিজ্ঞা করে যে মৃত্যুকে এলি ছুঁতে দেবে না। ক্রিস তাদের পরিকল্পনা ব্যাখ্যা করে, আমরা আমাদের মৃত্যুকে প্রতারণা করব, আমরা মৃত্যুর মতো দেখাবো, কিন্তু তা কেবল সংক্ষিপ্ত সময়ের জন্য। ক্রিস এলিকে তার ডায়াবেটিসের ইনসুলিন দেখে জিজ্ঞেস করে, এটি কয়েক মিনিটের জন্য হৃদযন্ত্র বন্ধ করার জন্য যথেষ্ট। এলি সতর্ক করে বলে, কেবল ইনসুলিনেই হৃদযন্ত্র বন্ধ করবে না, কিন্তু আমার কাছে আরেকটি ধারণা আছে। ক্রিস এলিকে কাজ শেষ হওয়ার পর জিনিসপত্রের ভেতরে আনতে বলে। ক্রিস একা ভেতরে যায় এবং মৃত্যুর মুখোমুখি হয়। কিছুক্ষণ পরে এলি ভিতরে প্রবেশ করে এবং ওষুধ প্রস্তুত করে। ক্রিস বরফে স্নান ও ডিব্রিফ্লেটের প্রস্তুত করে। প্রথমে ক্রিস এলিকে ইঞ্জেকশন দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু এলি প্রত্যাখ্যান করে, বলে যে তার নিশ্চিত হতে হবে যে সে বেঁচে আছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ক্রিস ভেঙে পড়ে। এলি আলতো করে ক্রিসকে বরফের জলে নামিয়ে দেয় আর মস্তিষ্কে সংরক্ষণের আশা নিয়ে, এবং হৃৎপিণ্ডকে মৃত্যুর জন্য যথেষ্ট সময় ধরে থামিয়ে রাখা। ইতিমধ্যে নোয়া চেতনা ফিরে পায় এবং সে বন্দুকটি ধরে বাইরে। এলি ক্রিসকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে। প্রথমে নাড়ি পরীক্ষা করে, কিছুই নেই। সে চাপ দিতে থাকে, এখনো কিছুই না। ক্রিস স্থির থাকে। নোয়া জোর করে বন্দুক খুলতে চাইলে এলি শাটারে চিৎকার শুনে অস্থির হয়। তার হাত কাঁপছে, কিন্তু সে থামতে অস্বীকার করে। ঠিক তখনই এলি দেখে তার নিজের মৃত্যু তার পিছনে দাঁড়িয়ে আছে, সরাসরি তাকিয়ে আছে। এক মুহূর্তে ক্রিসও তার নিজের মৃত্যুর মুখোমুখি হয়। তারা লড়াই করে। চিত্রটি ক্রিসকে পরাভূত করে। তখন ক্রিসের মনে পড়ে আইভির কথা, মৃত্যু কোনো পছন্দ নয়, কিন্তু বেঁচে থাকার তোমার ব্যাপার। সে এলির কণ্ঠেশ্বরের দিকে মনোযোগ দেয়, ক্ষীণ কিন্তু অবিচল। তার নাম ধরে ডাকছে। বাস্তব জগতে ফিরে এসে নোয়া এলির দিকে গুলি চালায়। গুলি এলিকে আঘাত করে। সে চিৎকার করে, কিন্তু ক্রিসকে পুনরুজ্জীবিত করা বন্ধ করে না। ক্রিস অবশেষে জীবিত হয়ে ওঠে এবং এলির মৃত্যুকে দেখে নোয়া আবার বন্দুক তুলে ঘোষণা করে যে ঈশ্বর সকলের জন্য একটি পরিকল্পনা আছে। তিনি কেবল অভাবীদের সাহায্য করছেন এবং ক্রিস মুক্তির অযোগ্য। হঠাৎ নোয়া তার সামনে দাঁড়ানো একটি অদ্ভুত ফুলে ওঠা ব্যক্তি দেখতে পায়। ভয় পেয়ে সে তার উপর গুলি চালায়। এরপর সে মারা যায়। আর এখানেই এই মুভির এক্সপ্লেনটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো কিরকম হাড় কাঁপানো এই মুভির এক্সপ্লেনটা। তো এরকম আরো মুভি এক্সপ্লেন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।